স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে জেলা শহর, দেয়ালে শোভা পাচ্ছে বিজয় গাথা। এবং চট্টগ্রামেও বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহারভুক্ত করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার SM আমির হামজা নামের এক ব্যক্তি মামলার আবেদনটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 15 বছরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দানব বানিয়ে রাখা হয়েছে, কিন্তু এগুলো ন্যাশনাল ফোর্স, কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। মঙ্গলবার রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা M সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। সেখানে 3 জন ছাত্র চিকিৎসাধীন। এরপর সাংবাদিকদের তিনি জানান, গত 15 বছরে দেশের ফোর্সগুলোকে দানব বানিয়ে রাখা হয়েছিল। সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছিল। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। পুলিশের পোশাকও পরিবর্তন করা হবে। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না। 15 আগস্ট যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ থেকে নরসিংদীর সব থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক সদস্যরা। পুলিশ সুপার জানান, জেলার 6টি উপজেলার 7টি থানা ও পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কনস্টেবল ও ট্রাফিক বিভাগে কর্মকর্তারা কাজ শুরু করেছেন। নরসিংদীতে পুলিশ তাদের কার্যক্রম শুরু করায় অনেকেই ফুল ও মিষ্টি দিয়ে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান। এদিকে ময়মনসিংহে 14টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সব পুলিশ সদস্য কি কাজে যোগ দিয়েছেন? থানাগুলো থেকে কি ধরনের সেবা পাওয়া যাচ্ছে এখন? তানিয়া, গত 1 সপ্তাহ নিষ্ক্রিয় থাকার পর ময়মনসিংহের 14টি থানার পুলিশ
তারা কিন্তু পুরো দমে গতকালকে থেকে তারা তাদের যে পুলিশি দায়িত্ব রয়েছে এবং সেবা রয়েছে সেটি প্রদান করা শুরু করেছেন। আমরা যেটি দেখেছি যে আসলে আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে পুলিশের যে নিয়মিত কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে থানায় যারা আসছেন বিভিন্ন সেবার জন্য তারা কিন্তু সেটি দিচ্ছেন। পাশাপাশি আমরা রাস্তায় ট্রাফিক বিভাগের পুলিশদেরকেও আমরা দেখেছি যে তারা যে রাস্তা ট্রাফিকিং যানজট নিরসনের যে কাজটি তারা সেটি করছেন। আমি এই মুহূর্তে আছি কোতোয়ালি মডেল থানায়। আমি এইখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে এই শেখ হাসিনা সরকার পদত্যাগের পরেই কিন্তু আসলে তাদের প্রায় একটি সপ্তাহ তারা কিন্তু নিষ্ক্রিয় ছিলেন, কারণ তাদের যে পুলিশি তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু ছিল না, আসলে মাঠ পর্যায়ে কাজ করার মতো পরিস্থিতির নিরাপত্তা তাদের ছিল না। এই জন্য আসলে তারা বাইরে যাননি, তবে তারা কখনোই থানা ছেড়ে যাননি বলে আমাদেরকে দাবি করেছেন। তারা বলেছেন যে তারা পোশাক পরিহিত অবস্থায় না থাকলেও তারা কিন্তু সিভিল ড্রেসে সবাই থানায় অবস্থান করেছিলেন, শুধুমাত্র তারা বাইরে যাননি। এছাড়া আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আসলে যদিও পুলিশদের মনোবল বিশেষ করে তাদের যে তাদের অনেক হত্যা এবং আহত রয়েছে তারা দাবি করেছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে এই কারণে পুলিশের মনোবল কিছুটা দুর্বল থাকলেও তারা কিন্তু আবার কাজে ফিরেছেন এবং আস্তে আস্তে আসলে তারা তাদের সেই যে মনোবল পুরনো মনোবল সেটি ফিরে পাবেন বলেও পুলিশ সুপার আশা প্রকাশ করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে আসলে পুলিশ আজকে থেকে সব ধরনের দায়িত্ব তারা পালন করছেন, বিশেষ করে মামলা নেওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনায় তারা কিন্তু এখনই যেখানেই খবর পাচ্ছেন সেখানেই তারা যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তানিয়া, ময়মনসিংহ থেকে থানার কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কক্ষগুলো ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন বলে জানান অভিযান পরিচালনাকারীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জানান, দুপুরের দিকে সাধারণ শিক্ষার্থীরা হলের ৩য় তলায় পলিটিক্যাল ব্লকে অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে আসেন। এ সময় ওই হলের ৩য় তলায় বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দেশের বিভিন্ন জেলা শহরও। সড়কের পাশের দেয়ালে বর্ণিল বিজয় গাথা আঁকছে শিক্ষার্থীরা। দেশ সংস্কারের নানা স্লোগান এভাবেই ফুটে উঠেছে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড়, মহিলা কলেজ, জাদুঘরের মোড় এবং সিএনবির মোড়ের দেয়ালে দেয়ালে। ছবির মাধ্যমে আমরা তাদের এই আত্মত্যাগ ফুটিয়ে তুলতে চাচ্ছি। ছাত্র আন্দোলনকে, দেশপ্রেমকে মনে রাখে, সেজন্যই আমরা আসলে এই চিত্রাঙ্কনটা করছি। শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে উদ্ভাসিত খুলনার দেয়ালগুলো, এগুলোর মাধ্যমে দেশবাসীকে নতুন বার্তা দিতে চায় শিক্ষার্থীরা। আমাদের প্রতিবাদের একটা ভাষা হয়ে রয়েছে। এই অরাজকতাগুলো চলতেছিল, এইগুলোর এগেনস্টে বিরুদ্ধেও কিছু মেসেজ রয়েছে। দেশের যাতে বিকাশ হয় সেই জন্য আমরা কাজ করতে চাচ্ছি। ইতিহাসের পাতায় নতুনভাবে ঠাঁই নিল জুলাই। ৭১ দেখিনি, ২৪ দেখেছি, এমন নানা বার্তা উঠে এসেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কের পাশের দেয়ালে। আমরা সুন্দর একটি দেশ চাই, যে ছাত্র আন্দোলনটা ওটাকে রঙের মাধ্যমে, চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। মাগুরায় শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় তাৎপর্যপূর্ণ নানা স্লোগান সাধারণ মানুষকে উজ্জীবিত করে তুলছে। আমাদের একটু দেশের কাজের জন্য আসা উচিত বলে মনে হয়েছে। চাঁদপুরেও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তুলে ধরছেন নান্দনিক চিত্রকর্ম। প্রতিবাদী বাক্য এবং আন্দোলনের স্মৃতি তুলে ধরছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরাও।
কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আইনের অধিকার সবার সমান উল্লেখ করে ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়তে হবে। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক আদেশের পরিবর্তন করতে হবে। এজন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়, কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই প্রক্রিয়া মঙ্গলবারই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ বিভিন্ন লোকের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানান, চাঁদা না দেয়ায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে 5টি ভূমিহীন পরিবারের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায় একদল দুর্বৃত্ত। সংবাদ সম্মেলন থেকে দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ক্যাব ও ভোক্তা অধিকার। বিক্রেতারা বলছেন, আমদানিকারক সিন্ডিকেট না ভেঙে খুচরা বাজারে অভিযান চালালে বিক্রেতারা বৈষম্যের শিকার হবে। গত কয়েক বছরে নানা অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম, যাতে সাধারণ মানুষ বিপাকে। বাজারে অদৃশ্য একটি মধ্যস্থ ভোগী ও আমদানিকারক সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের বাজারকে অস্থিতিশীল করে রাখার অভিযোগ দীর্ঘদিনের। তবে সরকারি অভিযানগুলো পরিচালিত হয় শুধু খুচরা বাজারে। বিক্রেতারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কিছু পণ্যের দাম কমেছে। সিন্ডিকেট ভাঙতে পারলে অন্য সকল পণ্যের দামও কমবে। বর্ডারে কিনা বেশি, যার জন্য তারা কমায় বেচতে পারতেছে না। তারা কমায় বেচে, আমরা আইনা কমায় বেচতে পারতেছি না। আমার আইয়ে পায় না, কথা বুঝছেন? এলাকা মাছের দাম থাইদা বাড়ে, থাইদা কমে যায়। একটু এখন বৃষ্টির কারণে তো ভালো রেট বেশি। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম এখনো অনেক বেশি। বাস্তবতা আসলে এরকম তো বেশি কমে নাই দেখতেছি। দামের মধ্যে কমতে হয় নাই, সরকারের কিন্তু তদন্ত করতে হবে এগুলো, বুঝছেন? ক্যাব ও ভোক্তা অধিকারের আশা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা নিজেদের সংশোধন করে নেবে।
এবং সিন্ডিকেট ও কারসাজি বন্ধ করবে। আগে আইন প্রয়োগে শিথিলতা ছিল, রাজনৈতিক পরিচয় দেখে কিন্তু আসলে আইনগুলো প্রয়োগ করতো। আমরা চাই যে এটা বন্ধ। একটা প্রোডাক্ট দেখেছি আমরা, একটা সবজি, তো এটা যদি হয় তাহলে তো দাম কমেছে বলে মনে হচ্ছে এবং ব্যবসায়ীরাও বলছে কমেছে। এর একটাই প্রত্যাশা, যতদিন পর্যন্ত নির্মূল হবে না এই সিন্ডিকেট, এ বাজার দর দাম ওগুলা, ততদিন পর্যন্ত আমরা স্থিতিশীল অবস্থায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষের আশা, অন্তর্বর্তীকালীন সরকার নিত্যপণ্যের বাজার স্বাভাবিক করতে উদ্যোগ নেবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না জানিয়ে বলেন, এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরীর সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। গত প্রায় 13.5 বছরের মধ্যে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 14.1%। এমনকি গত জুন মাসের চেয়েও এটি 3.68% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গড় মূল্যস্ফীতি 11.66% বলে জানায় বিবিএস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতির এই অবস্থা লক্ষ্য করা যায়। মূল্যস্ফীতি নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, ভেঙে যাওয়া পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ট্রান্সপোর্টে চাঁদাবাজি বন্ধে নজর দিচ্ছে সরকার। এতে স্বস্তি ফেরার আশা সরকারের। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এই মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কাজ শেষ না হওয়া বিগত সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে গুরুত্ব বিবেচনা করে অর্থ ছাড় দেবে সরকার। যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। কত কিছু আছে অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসকে আরও সক্রিয় করতে ও তথ্যে কোনো লুকোচুরি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এই নিয়ে 3 ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন। দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুক আজমকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সহ 14 জনকে শপথ বাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 জন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় রবিবার শপথ নেন। এরপর আজ ফারুক আজম শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। এর আগে সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। 4 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। এক মাস বন্ধ থাকার পর আগামী শনিবার চালু হচ্ছে মেট্রো রেল। তবে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ট্রেন থামবে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি 14টি স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচিতে গত 18 জুলাই মিরপুর 10 গোলচত্বরের পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেট্রো রেলের লাইনটি ওই পুলিশ বক্সের উপর থাকায় বন্ধ করা হয় মেট্রো রেল চলাচল। এরপর কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ হওয়ার পরপরই বিপাকে পড়ে মেট্রোতে চলাচলকারীরা। ভোগান্তির পাশাপাশি বেড়ে যায় যাতায়াতের সময়। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর গাদাগাদি করে উঠতে হচ্ছে যাত্রীদের। এখন বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বাসও যাত্রী অনেক বেশি থাকার কারণে সিট পাওয়া যাচ্ছে না, বাসও থামতেছে না। অফিসে যাচ্ছে, এটা হচ্ছে আপনার লেট হচ্ছে। মেট্রোটা থাকলে হচ্ছে সাধারণ মানুষের আমাদের অনেক উপকার হয়। কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালুর ঘোষণা দিয়েছে, তবে বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। দ্রুত সময়ে এই দুটি স্টেশনও চালু করার দাবি যাত্রীদের। যদি এটা চালু করে দেওয়া হয় তাহলে আমরা নিরিবিলি যাতায়াত করতে পারবো, আমাদের জন্য খুব একটা সুস্থ একটা ব্যাপার হবে। এটা এখন দ্রুত যদি চালু হয় খুব সুন্দর হবে, আমরাও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। আমরা চাই যে অতি দ্রুত মেট্রো রেলটা চালু হোক এবং বাকি দুইটা স্টেশনও যেন মেরামত করে। হামলা ও ভাঙচুরের পর মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে 1 বছরের মতো সময় লাগবে। তবে বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিয়ে কাজ করলে 2-3 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি চালু করা সম্ভব। উত্তরায় যে আমাদের ডিপো আছে সেখান থেকে তো এটা নিয়ন্ত্রিত করা হয় এবং কমিউনিকেশন সিস্টেম, সিগন্যাল সিস্টেম যেটা আমরা বলি, সেখানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। লোকাল যে দুটো স্টেশন কাজীপাড়া এবং মিরপুর 10 ভাঙচুর করা হয়েছে। তো যেহেতু চলমান প্রকল্প এবং কাস্টমাইজ ডিজাইন কিন্তু আমাদের হাতে আছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো স্টেশনে, এটা সংস্কার কাজ করতে সর্বোচ্চ 2.5 মাস থেকে 3 মাসের বেশি সময় কিন্তু লাগার কথা না। আন্দোলনের সময় মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুতই ঠিক করা যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানান ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টারও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। ধারণা করা হচ্ছে সাইবার হামলার জেরে এ বিলম্ব ঘটে। সাক্ষাৎকারে ট্রাম্প তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় কামালা হ্যারিসকেও আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সমালোচনা করেন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। দাবি করেন বাইডেন ক্ষমতায় না থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগতো না। খেলার খবর। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে এখনও উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাঙ্গণ। পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবি কর্তাদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। সকাল থেকেই বিসিবির মূল ফটকের বাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তৃণমূল পর্যায়ের ক্রিকেটার থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারা। এরই মাঝে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে একটি দল কার্যালয়ের ভেতরে থাকা কর্মকর্তাদের সাথে দেখা করেন। আইসিসির নিয়মের কারণে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের সবাইকে পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ দল। 21 আগস্ট থেকে প্রথম টেস্ট শুরু হলেও প্রস্তুতি আর পরিবেশের সাথে মানিয়ে নিতে বেশ আগেই সেখানে চলে যায় টাইগাররা। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডই বিসিবিকে আগে যাওয়ার আমন্ত্রণ জানায়। সোমবার বিকেলে দেশ ছাড়ার পর আজ সকালে লাহোরে পৌঁছায় তারা। আগামী 16 আগস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন। 17 আগস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে 3 দিন অনুশীলনের পর 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট সিরিজের খেলা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে জেলা শহর, দেয়ালে শোভা পাচ্ছে বিজয় গাথা। এবং চট্টগ্রামেও বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আর তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।